দুটো প্রশ্ন আপনার কাছে রাখতে চাই। প্রথম প্রশ্ন হচ্ছে যেমনটা ফজলে হুদা বাবুলকে জিজ্ঞেস করছিলাম যে এই যে রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের বিষয়ে যেখানে এনসিপি এবং জামায়াত দুই পক্ষ থেকে আমরা যে বক্তব্য শুনতে পাই যে বিএনপি সরকার ইতিমধ্যে ফ্যাসিস্টদের মতো করে হাঁটা শুরু করে দিয়েছে, ক্ষমতা নিয়েও কথা হয়েছে। তো সেই ক্ষেত্রে এটা কি কেবল রাজনৈতিক বক্তব্য ছিল? অ্যাটাকিং যে বক্তব্যের কথা ফজলে হুদা বাবুল বলছিলেন সেটি কি কেবল রাজনৈতিক বক্তব্য হিসেবে সীমাবদ্ধ, বা এই বক্তব্য কেন? সেই সাথে জানতে চাই, ক্ষমতার বাইরে যখন রাজনীতিকরা থাকেন তখন তাদের মুখে আমরা ক্ষমতায় যাওয়ার আগ মুহূর্তে বিভিন্ন উদারনৈতিক কথা শুনতে পাই, অর্থাৎ অনিয়ম, দুর্নীতি কিংবা অন্যায় এইসবের বিরুদ্ধে তারা কথা বলে। কিন্তু ক্ষমতায় গেলে আমরা দেখি তারা একই ধরনের কাজে লিপ্ত হয়। সেক্ষেত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃত্বে ছিলেন তাদের বিরুদ্ধে বেশ কিছু এমন অন্যায় অনিয়মের বেশ অন্যায় অনিয়মের অভিযোগ শোনা যায়। সেই ক্ষেত্রে এই যে রাজনীতিকদের কথা এবং কাজে এখানে মিল নেই কেন? মানে বিরোধী দল বলছে এটাকে আসলে শুধুই বলার জন্য বলা কিনা। এখন দেখেন, ফ্যাসিস্টদের মতো চলার ব্যাপারে কয়েকটা জায়গা থেকে আপনার দেখতে হবে। যেমন ধরেন শেখ হাসিনা, আমাদের প্রয়াত নেত্রী বেগম খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ইভেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, ইন্টারিম সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস, তাদের সম্পর্কে কি ধরনের বক্তব্য দিতেন এটা কিন্তু আমরা জানি। এটা একটা ফ্যাসিস্ট বক্তব্য, এটা একটা জায়গা। তাদের পক্ষে বুদ্ধিজীবীরা, মিডিয়ার লোকেরা এবং হচ্ছে যে ধরেন কালচারাল যারা ইন্ডাস্ট্রির লোকেরা, তারা কিভাবে সম্মতি উৎপাদন করতো সেটা আমরা জানি। এটা আরেকটা জায়গা। এখন ধরেন এই বক্তব্য এখন সরকারি দল দিচ্ছে না, এই ধরনের কালচারাল ফ্যাসিজম করছে না, কিন্তু ফ্যাসিবাদ হয়ে উঠতে গেলে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস লাগে, যে একটা ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামো লাগে। সেই কাঠামো পরিবর্তনের লড়াই কিন্তু আমাদের জন্য একটা প্রধানতম লড়াই। ওই জায়গাতে আসলে আমরা দেখছি যে এইখানে সরকারি দলের আন্তরিকতা কিংবা এইখানে সরকারি দলের কমিটমেন্ট আমরা দেখতে পাচ্ছি না। যেমন আমি আপনাকে জাস্ট দুইটা উদাহরণ দিই। গণভোট হয়েছে, গণভোটে স্বয়ং প্রধানমন্ত্রীও চেয়েছেন, 70% মানুষ গণভোট দিয়েছে, এবং গণভোটে যখন 70% মানুষ হ্যাঁ ভোট দিয়েছে, ওইটা আপনার জন্য ভার্ডিক্ট। আপনি যদি গণতন্ত্র মানেন ওই অনুযায়ী আপনাকে চলতে হবে, খুব সিম্পল, এখানে অন্য কোনো যুক্তিতর্ক নাই। 2 নম্বর জায়গাটা হচ্ছে যে আপনি জুলাই সনদে ঐক্যমত করেছেন, সিগনেচার করেছেন, সেই ইশতেহার প্রকাশ করেছেন, ইশতেহার মধ্যে বলেছেন নির্বাচনের আগে যে আমি এটা পালন করব। বাংলাদেশের জনগণ আপনাকে ভোট দিয়েছে আপনার ইশতেহার দেখে। এখন এই ভোটে জেতার পরে আপনি ওই অধ্যাদেশগুলো যেগুলো সংস্কারের সাথে রিলেটেড, যেগুলো আসলে ফ্যাসিবাদী কাঠামোর জন্য উপযুক্ত যে অধ্যাদেশগুলো, এই ধরেন সুপ্রিম কোর্ট সচিবালয়, মানবাধিকার কমিশন, দুর্নীতি দমন কমিশন, এগুলো আপনি বাতিল করে দিয়েছেন, এগুলো আপনি করতে চান না। এই যে প্রবণতা, এটা একটা ফ্যাসিবাদী প্রবণতা, মানে ফ্যাসিবাদী ক্ষমতা কাঠামোকে টিকিয়ে রাখার প্রবণতা। এখন ফ্যাসিবাদী প্রবণতার ভেতরে অনেকগুলো ভাগ আছে, কিন্তু শুধুমাত্র বক্তৃতা ভালো বললেন কিন্তু আপনি কাঠামোটা রাখলেন পুরনো, তাহলে আপনি ধরেন কাঠামোর দিক থেকে আপনি ফ্যাসিবাদী, বক্তৃতার দিক থেকে আপনি গণতান্ত্রিক, অসুবিধা নেই। সো এইটা হচ্ছে যে জায়গাটা। একটা জায়গা হচ্ছে যে আপনি এটা বলেছেন যে যে দুর্নীতির অভিযোগ এসছে। দুর্নীতির অভিযোগের ক্ষেত্রে আমি মোটা দাগে বলি, সেটা হচ্ছে যে এই যে অভিযোগগুলো এসছে, এইটার ভেতরে মানে যদি সত্যাসত্য কিছু থেকেও থাকে, এত বেশি রকম এইখানে ফটোকার্ড ব্যাশিং করা হয়েছে, ছোট একটা ঘটনাকে এত বড় করিয়ে দেখানো হয়েছে, তাতে করে যে মূল জিনিসগুলো অনেক ক্ষেত্রে হারিয়ে গেছে। আমি আপনার দুইটা ঘটনা বলি। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এপিএস এবং হচ্ছে যে আমাদের একজন নেতা গাজী সালাউদ্দিন তানভীর, দুইজনের ব্যাপারে কয়েকশো কোটি, একজনের ব্যাপারে 300 কোটি আর একজনের ব্যাপারে 400 কোটি, আবার ঠিক ফিগারটা মনে নেই, কিন্তু 100 কোটির নিচে কোনো গল্প নাই। এই ধরনের মানে দুর্নীতির অভিযোগ করা হলো। এটা দুদকে গেল, দুদক তাদের পাসপোর্ট জব্দ করেছে, তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা করেছে, এবং তারা কিন্তু দীর্ঘ সময় নিয়ে এটা তদন্ত করেছে। কিন্তু যখন এটা গেল, সারা বাংলাদেশের সমস্ত মিডিয়াতে এটা ছেয়ে গেছে। কিন্তু এরপরে দুদক যে এটাকে ক্লিন চিট দিয়েছে, আমার ধারণা আপনি এটা জানেন না, দুইজনকে দুদক ক্লিন চিট দিয়েছে, কিন্তু ওইটার মিডিয়াতে আসেনি। কিন্তু আমি তারপরেও বলবো যে এখন যদি এই ধরনের কোনো অভিযোগ থাকে, এখন অন্য একটা সরকার এসেছে, সেদিন পার্লামেন্টে জনাব সালাউদ্দিন সাহেব বলেছেন যে ইন্টারিম আমলের শ্বেতপত্র প্রকাশ করা উচিত। আমি এটার সাথে একমত, অবশ্যই প্রকাশ করা উচিত। কারণ আমরা যারা
এত কিছুর মধ্য দিয়ে আমি মনে করি যে লক্ষ লক্ষ মানুষ যারা পরিবর্তনকামী মানুষ রাস্তায় নেমেছিল তারা তো এই ধরনের কাজ করে নেই। গুটি কয়েক মানুষের দায় কেন পুরো এই ছাত্র জনতা নিবে? এটা তো হতে পারে না। যদি কেউ করে থাকে তাদেরকে ওপেন করা উচিত, তাদেরকে বিচার করা উচিত, খুব সিম্পল। কিন্তু ওই গুটি কয়েকজনের দায় দিয়ে পুরো একটা মানে জেনারেশনকে, পুরো একটা গোষ্ঠীকে ভিলিফাই করা, এইটা হওয়া উচিত না। তো এখন এই জায়গাতে আমি খুব মানে পরিষ্কার এটার ব্যাপারে কোনো রকম কোনো ইয়ে নেই। কিন্তু দুর্নীতির ক্ষেত্রে আরেকটা জিনিস আমি একটু ইন্টারেস্টিংলি মনে করে দিই, আমাদের ট্রফি মন্ত্রী, আমাদের একজন ট্রফি মন্ত্রী আছে কিন্তু খুব, যিনি হচ্ছেন গিয়া দাবি করেছেন পার্লামেন্টে দাঁড়িয়ে যে জুলাই গণ অভ্যুত্থানের ট্রফি প্রফেসর ইউনুস লন্ডনে গিয়ে তারেক রহমানকে দিয়ে এসেছেন। এবং উনি আবার নাকি খুবই পাওয়ারফুল মন্ত্রী। যিনি দাবি করছেন পাওয়ারফুল মন্ত্রী একেবারে জনসভার মধ্যে ঘোষণা দিয়ে, আমি মনে করি উনি আবার অনেক পাওয়ারফুল মন্ত্রী। সালাউদ্দিন আহমদ সাহেব দাবি করছেন যে উনি খুবই পাওয়ারফুল মন্ত্রী। আমি মীর শাহ আলমের কথা বলছি। আজকে রিপোর্ট দেখলাম যে ওনার স্থাবর সম্পদ নাকি 8 গুণ বেড়েছে 4 মাসে। তার মানে আগে আমরা যেটা দেখতে পেতাম যে ধরেন সংসদ সদস্যদের 400 গুণ সম্পদ বৃদ্ধি। বাউল ভাইয়ের সংসদ সদস্য, বাউল ভাইটাও ধরেন এগুলো খোঁজখবর আমাদের নিতে হবে পরবর্তীতে, যে উনিও যেহেতু সংসদে গেছেন, কোন ম্যাজিকে সংসদ সদস্য হলে যে এখানে না কোন ম্যাজিকে সংসদে গেলে এভাবে সম্পদ বাড়ে, এটা আসলে বোঝা দরকার। এবং এই জায়গাতে দেখেন, এইখানে আমি আরেকটা কথা বলে শেষ করি। এই যে শ্বেতপত্র প্রকাশের কথা বলে সালাউদ্দিন আহমেদ সাহেব যেটা বললেন যে প্রধানমন্ত্রীকে উনি অনুরোধ জানালেন যেন প্রধানমন্ত্রী যাতে দুর্নীতি দমন কমিশনকে নির্দেশ দেন। আমরা ওরকম দুর্নীতি দমন কমিশন চাই না যে এই দুর্নীতি দমন কমিশন প্রধানমন্ত্রীর নির্দেশে কাজ করবে। সারা পৃথিবীতে অ্যান্টি কারাপশন কমিশনের কাজ হচ্ছে মানে নির্বাহী বিভাগের নজরদারি করা। এবং আমি মনে করি বাংলাদেশে অ্যান্টি কারাপশন কমিশন এমনভাবে সংস্কার করা উচিত, এমন আইন করে করা উচিত, এই অ্যান্টি কারাপশনের কাজ হবে শুধুমাত্র যে সময়ে বাবুল ভাইরা যখন পার্লামেন্টে থাকবে, শুধুমাত্র বাবুল ভাইয়ের সম্পদের হিসাব রাখা। মানে পার্লামেন্ট মেম্বারদের সম্পদের হিসাব যদি ঠিকঠাক রাখা হয় এবং ওনাদের সম্পদ যদি বাড়ে, এটা যদি পাবলিকলি ওপেন করে দেওয়া হয়, তাহলে পার্লামেন্ট মেম্বারদের দুর্নীতি কমে যাবে। পার্লামেন্ট মেম্বাররা যদি দুর্নীতি করতে না পারে, আমি নিশ্চিত, আমি যদি পার্লামেন্টে যাই, অন্যদের কথা আমি জানি না, বাবুল ভাই কতটুকু উদার আমি জানি না, কিন্তু ওনারা যদি দুর্নীতি করতে না পারে, কেউ দুর্নীতি করতে পারবে।